চাঁদপুরের মেঘনায় জাহাজে মিলল 7 জনের মরদেহ। ধারণা, ডাকাতের হামলায় মৃত্যু। উদ্ধারে যাচ্ছে কোস্টগার্ড, নৌ পুলিশ। শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশের চিঠি। নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে হেনস্থার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর দখলে বান্দরবানের সীমান্ত ঘেঁষা দেশটির 270 কিলোমিটার এলাকা। সতর্ক সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মামলা বাণিজ্যে অভিযুক্ত ছাত্র আন্দোলনের সমন্বয়ক। পুঁজি করা হচ্ছে গণ অভ্যুত্থানের ঘটনা। মিলেছে প্রমাণ, বিক্ষুব্ধ জনতা। আমাদের সহকর্মীকে পেয়েছি, যিনি একটি মামলার বাদী। তাকে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণিত হওয়ার পরে আমরা তাকে সকল কার্যক্রম থেকে বিরত রেখেছি। কুষ্টিয়া নিয়ন্ত্রণহীন চালের বাজার। কারসাজিতে দফায় দফায় বাড়ছে দাম। প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি। বেপরোয়া মিল মালিক। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। চাঁদপুরের মেঘনায় থেমে থাকা জাহাজ থেকে রহস্যজনক 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল জাহাজটি। মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা না গেলেও ধারণা করা হচ্ছে ডাকাত দলের হামলায় তাদের মৃত্যু হয়। ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা। সোমবার বেলা 1টার পর মরদেহর খবর পাওয়া যায়। জানা গেছে জাহাজটির নাম এমভি আল বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা নৌ পুলিশের ইনচার্জ কামরুজ্জামান। তিনি দেশ টিভিকে জানান, উদ্ধার কাজে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। শীঘ্রই বিস্তারিত জানা যাবে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, মরদেহগুলো কাদের এবং কোনো খোঁজ পেয়েছেন কিনা, এবং তারা কি জাহাজের কর্মকর্তা নাকি জেলে? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জি, তোয়া চাঁদপুরের মেঘনা নদীর ঈশান এলাকায় ইতিমধ্যে আমরা শুনেছি, এবং চাঁদপুর যে হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রয়েছে, আমি তার সাথে কথা বলেছি। ইতিমধ্যে যেখানে দুর্ঘটনা কবলিত স্থান, সেখানে তারা পৌঁছেছেন। ইতিমধ্যে তারা কার্গো থেকে 5 জনের মরদেহ উদ্ধার করেছেন, এবং 3 জনকে উদ্ধার করে কিছুক্ষণ আগে আমরা দেখেছি চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেছেন। হয়েছেন। তো কি কারণে আসলে ঘটনাটি ঘটেছে সেটি এখনো কারণ জানা যায়নি। নদীতে ঘটনাটি ঘটেছে। ফোন আসে যে নদীতে এরই প্রেক্ষিতে কিন্তু তারা জাহাজের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর জাহাজ থেকে মরদেহগুলোকে উদ্ধার করা হয়, এবং 3 জন যে আহত হয়েছেন তাদেরকে কিন্তু সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আরেকটু বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এখন কিন্তু পুলিশ উদ্ধার করেছেন, তাদের সুরতাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। এর বাইরে এখন কি কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং কখন পারেনি, তো বিষয়টি জানলে কিন্তু সাথে সাথে দর্শকদেরকে জানিয়ে দিব। তো তোহা, এই ছিল চাঁদপুরের হরিণাঘাট থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ শরীফ। চাঁদপুরের মেঘনায় জাহাজে ডাকাতদের হামলায় নিহত হয়েছেন 7 জন, এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কুমিল্লা 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি। সোমবার সকালে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা জানিয়েছে। সম্প্রতি ওই মুক্তিযোদ্ধাকে স্বৈরাচারের দস্যুর আখ্যা দিয়ে হেনস্থা করে স্থানীয়রা, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সহকর্মী সুমন কবিরের তথ্যচিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়েছেন। এ সময় পাশ থেকে একজন তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছেন, অপরজন বলছেন কুমিল্লা থেকে বের হয়ে যেতে। এ সময় বাড়ি থেকে বের হতে রাজি না হলে আরেক ব্যক্তি বলেন, আপনি পুরো গ্রামের মানুষের কাছে মাফ চাইতে পারবেন। এ সময় তিনি হাত জোর করে সবার কাছে মাফ চান। 150 টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না।
এখানে তুই টিপ দে এবং স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে যাবো, আমি মুক্তিযোদ্ধা। আমারে চড়ছে শোয়াইয়া, আমারে বুঝাইছে, আমার মাথায় এভাবে বুঝে দিছে। আমি এটার বিচার চাই। আর বলছে 5টার আগে যদি বাড়ির থেকে না যাস, 5টার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটার হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। এমন হেনস্থার শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। একসময় তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় স্থানীয়রা। হেনস্থার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানায় চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান। আমি এখানে আসলাম, আসি দেখেছি কানুবে এখানে বসা এই শহীদ মিনারের সামনে। তখন আমি পোলাপানের সবাই ডাক দিলাম যে খবর দেয়, উনি মুরব্বী মানুষ আর উনি 2টা রিং লাগাইছে, যে কোনো মুহূর্তে উনি স্ট্রোক করে মারা যেতে পারে। 16 বছর হেড দেশে থাকে না, তো হেড থাকে ঢাকা কুমিরে। তারপরে 1 বছর উনি বাড়িতে আছে। কালকা হে তো ওই অসুস্থ, হের ওষুধ লাগে সব সময়। সে ওষুধের লাই যাইব, ওষুধের লাই যাইতে ওর ডায়াবেটিস প্রেশার মারছে বাজারে। মাফি দোকান তো বাইরেতে এই ছেলেটারে হয়তো চাচা কই কথা বলে উঠছে, ছেলেটা আসি ওর কলার চাবি ধরি ওর একদম স্কুলে নিয়ে গেছে। অনেক অপমান করছে। ওনারা এটির বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি, তবে ওনারা লিখিত এই বিষয়ে মামলার প্রক্রিয়াধীন আছে। এদিকে মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেন তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনাকে বিচার ব্যবস্থার মুখোমুখি করতে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে, আর এই উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ইতোমধ্যে ভারত সরকারকে নোট ভার্বাল দিয়েছে বাংলাদেশ। এর আগে সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনাকে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরানো যাবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বিজেপি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তার বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গ। জানান, গেল 2 বছরে দেশে অন্তত 60,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের আর দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। যে আপনারা যেটার জন্য সব সময় চেয়েছেন যে বিডিআর একটা পুরনো একটা কমিশন করার জন্য, এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন এবং এই আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। তারপরেও যারা ওই যে আপনি একটা বললেন সংখ্যা ঘুরে গেলে, ওইটা হয়তো মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে, তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিচ্ছি। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শেখ হাসিনার বোনের মেয়ে লেবার পার্টি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। রোববার এক প্রতিবেদনে দ্য টাইমস জানায়, বৃহস্পতিবার যুক্তরাজ্যের মন্ত্রী পরিষদ অফিস জিজ্ঞাসাবাদ করে, যদিও এ দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন টিউলিপ। আরও জানাচ্ছেন আফরিন মো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই একের পর এক সামনে আসছে তার বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগ। বাদ যায়নি তার পরিবারের সদস্যরাও। এর মধ্যেই বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে উঠে এসেছে শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জনের মধ্যে এবার টিউলিপকে
জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিক দল। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হলেও রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। প্রতিবেদনের তথ্য বলছে, টিউলিপ ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। তবে এর মাঝেই 2013 সালে রাশিয়ার সাথে বাংলাদেশের পারমাণবিক শক্তি প্রকল্পের চুক্তির সময় নিজ পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করেন টিউলিপ। যুক্তরাজ্যের ন্যায় ও নৈতিক দলের জিজ্ঞাসাবাদে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে টিউলিপকে জিজ্ঞাসাবাদের বিষয়ে যুক্তরাজ্য সরকার বা টিউলিপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তার বিরুদ্ধে অভিযোগ, 2013 সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরতে সাহায্য করেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত করতে পারাই সবচেয়ে বড় সংস্কার জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাতের আধারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে জনগণ তা মেনে নেবে না। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বলেন, আওয়ামী লীগের রাজনীতি ছিল দখল ও পাচারের রাজনীতি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কয়েকজন উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী। বলেন, বর্তমান সরকারের কাছে প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। জনগণ চাইলেই বিএনপি ক্ষমতায় আসতে পারবে, তবে সংস্কারের নামে দেশের নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই শীর্ষ নেতা। আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয়, তাহলে এই পরিবেশটাই তৈরি করুন যে পরিবেশে বিচারকরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে, প্রশাসকরা কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। এই একটা শব্দের মধ্যেই সকল সংস্কার নিহিত আছে। বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন নতুন 6টি জাহাজ কিনেছে। এসব জাহাজে নিয়োগে দেশের মেরিনারদের প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন। সোমবার দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির গ্রাজুয়েশন কুচকাওয়াজে একথা বলেন তিনি। বলেন, এবার বাংলাদেশ মেরিন একাডেমিতে 30 জন নারী ক্যাডেটও প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যা বেশ উৎসাহজনক। মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এবার 58তম ব্যাচে মেরিন একাডেমি থেকে 30 নারী সহ মোট 238 জন ক্যাডেট প্রশিক্ষণ সমাপ্ত করেছে। সব বিষয়ে কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি পদক জিতেছেন ক্যাডেট মোহাম্মদ মিনহাজ সাদমান। আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এনলার্জ করছি। অচিরেই 6টি জাহাজ একসাথে, 2টি ইমিডিয়েটলি এবং 4টি জাহাজ যুক্ত হবে। কেন বলছি? এই জাহাজগুলো যখন যুক্ত হবে তখন আমাদের দেশের মেরিন একাডেমি থেকে যারা বের হয়েছেন তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে। মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ উপলক্ষে দেশের সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। তার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে করা হয় বিশেষ দোয়া। সহকর্মী সজল বিশ্বাসের প্রতিবেদন। মৃত্যুর 4 দিন পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন হাসান আরিফ। সোমবার সকাল 10:30টার দিকে তাকে সমাহিত করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও হাসান আরিফের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন উপস্থিতরা। এ সময় ছেলে মুয়াজ আরিফ বাবার কর্মজীবনের সততা তুলে ধরে তার কর্মে দেশ উপকৃত হয়েছে বলে জানান। আজকে উনি নেই আমাদের মাঝে, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা
সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে। এবং আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করব, আপনারা ওনার জন্য সবাইকে দোয়া করতে বলবেন। সাদা মনের মানুষ ছিলেন, খোলা মনের মানুষ ছিলেন এবং আইনের ক্ষেত্রে এবং জ্ঞানের প্রজ্ঞায় সব দিক থেকে অভিজ্ঞতায় উনি অত্যন্ত সমৃদ্ধ ছিলেন। তিনি দেশকে অত্যন্ত ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন। এদিকে হাসান আরিফের মৃত্যুতে সোমবার সারা দেশে পালিত হয় রাষ্ট্রীয় শোক। সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় পতাকা। মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে করা হয় দোয়া। এর আগে গেল 20 ডিসেম্বর শুক্রবার বিকেল 3টার পর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপদেষ্টা এএফ হাসান আরিফ। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। ওই দিন তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। গত 10 নভেম্বর উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করে সরকার। ওই দিন ভূমি মন্ত্রণালয় তার অধীনে রাখা হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিবর্তে তাকে দায়িত্ব দেওয়া হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা। এবার মামলা বাণিজ্যে অভিযুক্ত খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক। 24-এর বিপ্লবে আহত, নিহত বা হামলার ঘটনাগুলো পুঁজি করছে সে। মামলায় আসামি করার আসামি তালিকা থেকে বাদ দিতে শুরু করছে চাঁদাবাজদের। ক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পর্যন্ত করেছে তার বিরুদ্ধে। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 15তম পর্ব। এ নিয়ে অনুসন্ধান করেছেন মৌলভীবাজার প্রতিনিধি সালে এলাহি কুঠি, জানাচ্ছেন এম এ নাজিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে মামলা বাণিজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের রাজপথে আবারও ছাত্র জনতা। অভিযোগ, সমন্বয়ক শেখ সাব্বির আহমদ ও তানজিয়া শিশির নামে বেনামে মামলায় ফাঁসিয়ে করছেন সাধারণ মানুষকে হয়রানি, আর সে মামলা থেকে অব্যাহতি দিতে করছেন চাঁদাবাজি। বাধ্য হয়ে ছাত্রদের সকল কার্যক্রম থেকে তাদের অব্যাহতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বিভিন্ন মামলাগুলা ঘাটাঘাটি করে যেটা দেখা যায় যে বেশ কিছু মামলা আসলে স্রেফ বাণিজ্যের জন্য করা হয়েছে। এমন দেখা গেছে যে আমরা একজন আমাদের সহকর্মীকে পেয়েছি যিনি একটি মামলার বাদী। সে তাকে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণিত হওয়ার পরে আমরা তাকে সকল কার্যক্রম থেকে বিরত রেখেছি। বর্তমানে যে মামলাগুলো এরা মামলা বাণিজ্য করার লাই মামলা দেয়, প্লাস টাকা খাওয়ার লাই তারা মামলা দেয়। মিথ্যা মামলা হয়রানির শিকার জেলার শত শত মানুষ। ঘটনার সময় হাসপাতালে চিকিৎসাধীন থেকেও হয়েছেন আসামি। বাদ পড়েনি কলেজের অধ্যাপকরাও। আগস্ট আমি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। 3 আগস্ট দেখেই আমার উপর একটি মিথ্যা মামলা করানো হয়েছে। মৌলভীবাজার 3 আগস্ট কোনো ঘটনা, বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো প্রোগ্রাম হয়েছিল না, কিন্তু সেই মিথ্যা বানোয়াট একটি মামলা করে মামলা বাণিজ্য করার জন্য হয়রানিমূলক আসামি আমাকে করা হয়েছে। তো এই মামলা বাণিজ্য যাতে কেউ করতে না পারে, এই জন্য আমি প্রশাসনের সহযোগিতা চাইছি এবং আমি আশা করব যে যারা এই মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ বলছে তদন্তে বাদ পড়বে মিথ্যা মামলা ও আসামিরা। বাদী পক্ষ থেকে আর কি যে কিছু ব্যক্তির নাম নিয়ে এসে বলে যে নামগুলো ভুলে চলে আসছে, এগুলো আসলে জড়িত নয়। আসলে তদন্তের পর্যায়ে এই কথাগুলোর কোনো কিন্তু মূল্যায়ন নাই। জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় মৌলভীবাজার জুড়ে মিথ্যা মামলার হিড়িক পড়েছে, যা বন্ধে কঠোর পদক্ষেপ চায় জেলাবাসী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বান্দরবানের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের 270 কিলোমিটার এলাকা এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। সেখানে চলছে বিদ্রোহীদের মধ্যে সংঘাত। এমন পরিস্থিতিতে চোরাচালান সহ কোনোভাবে যাদের রোহিঙ্গা প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তবর্তী প্রায় 36.5 কিলোমিটার এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত তারেক মাহমুদ সুজনের ডেস্ক রিপোর্টে। বান্দরবানের নাইখংছড়ি উপজেলায় মিয়ানমারের সঙ্গে সীমান্ত এলাকা রয়েছে 71 কিলোমিটার, যার মধ্যে প্রায় 36.5 কিলোমিটার সীমান্ত এলাকা পাহারায় রয়েছে নাইখংছড়ি ব্যাটালিয়ন বিজিবি 11। ওপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি 2022 সালের সেপ্টেম্বর থেকে তাদের ক্যাম্পগুলোর দখল হারিয়েছে। বর্তমানে সেখানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান।
এমন সুযোগে সক্রিয় হয়ে উঠেছে কিছু চোরাকারবারি ও দালাল চক্র। তাদের অপরাধী দমনে সীমান্ত রোডে টহল জোরদার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন। পাশাপাশি সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় নতুন 6টি অস্থায়ী পোস্টের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। অপতৎপরতা রোধে সীমান্ত রোডে দিনরাত চলছে এফএসি টহল। বিজিবির এমন তৎপরতায় স্বস্তি ফিরেছে এলাকায়। আমরা যে শান্তিভাবে বসবাস করতেছি শুধুমাত্র তাদের চৌকস নেতৃত্ব, তাদের টহল জোরদার এবং তাদের যে অধিকতর তৎপরতার কারণে আমি মনে করি আজকে আমরা সুন্দরভাবে বসবাস করেছি। এই মানব পাচার আমাদের জন্য হুমকির ব্যাপার হয়েছে, এটা যে কোনো মূল্যেই ঠেকানো আমরা মনে করি এটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি যদি জনগণ এবং আরো প্রশাসনিক কর্মকর্তা সব যারা প্রশাসনের দায়িত্বরত রয়েছেন তারা যদি আরো কঠোর হয় এবং জনগণের সার্বিক সহযোগিতা যদি পায় তাহলে ধরেন আরো অনেক অংশ কমে আসবে। সীমান্তের ওপারে অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকলেও নাইক্ষ্যংছড়ি বিজিবি 11 নিয়ন্ত্রিত সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করা সম্ভব হয়েছে। একজন রোহিঙ্গাও যাতে পারাইতে না পারে এই সহযোগিতা আমরা পাবলিকের পক্ষ থেকে, আমরা জনগণের পক্ষ থেকে করার আমরা চেষ্টা করব। বর্ডার ম্যানেজমেন্টের জন্য আমাদের বিজিবির 11 ব্যাটালিয়ন এবং 34 ব্যাটালিয়ন এখানে আছে। তারা সার্বক্ষণিকভাবে সীমান্ত রক্ষা করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিক সহ অন্যান্য সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন সবাই। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বরের ভাগ্নে সহ 3 জন নিহত হয়েছে। গতরাতে আদর্শ সদর উপজেলার পালপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া মুন্সিগঞ্জ ও নাটোরে সড়কে প্রাণ গেল 2 জনের। এসব ঘটনায় আহত হন কমপক্ষে 12 জন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। আবারও ঝরে গেল তাজা 3টি প্রাণ। পরিবারে চলছে শোকের মাতম। কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংঘর্ষে নিহত হয় 3 জন আরোহী। রোববার রাত 1টার দিকে কুমিল্লা মিরপুর সড়কের পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। নিহতরা হলেন সদর উপজেলার আড়াইওড়া এলাকার আহাদ হোসেন, ভুবনগড় এলাকার মিনহাজুল এবং বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার মোহাম্মদ ইমন। নদীর ওই পার চা খেতে গেছিল আর কি। চা খাওয়ার পরে কুয়াশা ছিল, আসার সময় হুন্ডা স্পিড ছিল। তার 3টা ছেলে, কেউ 14, কেউ 15, কেউ 18 এই ধরনের বয়স আর কি। আমাদের পুরা গ্রামবাসীর হৃদয়ে ভিতরে ঝড় বইতেছে, সকলেই দুঃখ বেদনার ভিতরে কাতরাইতেছে। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানায়, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ঘন কুয়াশার কারণে রোববার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্থানে দুর্ঘটনায় নিহত হয়েছে 1 জন, আহত অন্তত 15 জন। রোববার মহাসড়কের শিকারপুর আন্ডারপাস, নিমতলা, হাসরা ও চালতিপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। সোমবারেও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যান ও প্রাইভেট কার সংঘর্ষে নিহত হয়েছে 1 জন, আহত হয়েছে 5 জন। নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সোমবার সকাল 7:30টার দিকে নাটোর বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে রাস্তায় চলাচলরত আরও 4টি ট্রাক ওই 2টি ট্রাককে ধাক্কা দেয়। এরপর দুর্ঘটনা কবলিত 5টি ট্রাক রাস্তায় ও একটি খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন 7 জন। এছাড়া মালবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাতের আধারে র‍্যাব পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার 16 মাস পর বিধ্বস্ত অবস্থায় এলাকায় ফিরেছেন ধামরাইয়ের যুবক রহমাতুল্লাহ। তার দাবি, ভারতের কারাগারে দীর্ঘদিন বন্দী রাখা হয় তাকে। পরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে তাকে পুশিন করে দেশে পাঠানো হয়েছে। পুলিশও বলছে একই কথা। সহকর্মী দেওয়ানি মনের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। 2023 সালের 29 আগস্ট ফেসবুক গ্রুপে তৎকালীন সরকারের বিরুদ্ধে মন্তব্য করার কথিত অভিযোগ আনা হয় রহমতুল্লাহর বিরুদ্ধে। রাতের আধারে কালো পোশাকধারী সশস্ত্র একটি দল হানা দেয় ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বর্ণালাই গ্রামের বাড়িতে। সেখান থেকে তুলে নেয়ার পর আর হদিস মেলেনি রহমতুল্লাহর। সাদা পোশাকের মানুষ আর যে র‍্যাব কালো পোশাকের বাবারে কমনি দইরা নিয়ে গেল গায়ে আমার সামনে তো কত করলাম, কাকুতি মিনতি করলাম যে আমার বাবার জ্বর নিও নাও, কি করছে কিছুই কয় না। তারা কয় যে হয়েছে। পরে শেষে কয় কি ওর নামে অভিযোগ আছে।
গুম হবার প্রায় 9 মাস দেশের বিভিন্ন স্থানে চোখ বেঁধে রাখা হয় তাকে। তারপর ঠিকানা হয় ভারতে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গেল 7 মাস ছিলেন পশ্চিমবঙ্গের দমদম কারাগারে। গেল শনিবার হঠাৎ করেই ভারত থেকে গোপনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত মহানন্দা নদী দিয়ে পুশিন করা হয় রহমতুল্লাহকে। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে আজকে বাড়ি আইছি গাড়িতে। জানি না। রহমতুল্লাহর সন্ধানে থানা, গোয়েন্দা পুলিশ, র্যাব, মানবাধিকার কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর দপ্তরে মাসের পর মাস ধর্ণা দিয়েও কোনো সহযোগিতা পাননি তার পরিবার। স্বজনদের প্রতিটি মুহূর্ত কেটেছে চরম অনিশ্চয়তায়। তারা করে ফিরত ভয় আর আতঙ্ক। এক পর্যায়ে ছেড়ে দিয়েছেন রহমতকে জীবিত ফিরে পাওয়ার আশা। দীর্ঘদিন পর গুম হওয়া প্রিয় স্বজনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত গোটা পরিবার। রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই, ওই জায়গা থেকে আমাদের কাছে ওকে হস্তান্তর করে। ওর কোনো খুঁজি ছিল না। এখন আমরা আমার ভাইকে কাছে পেয়েছি, যে এখন আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার বাইরে আমরা খুঁজে পাইছি, আমরা এখন ঈদের থনে বেশি আনন্দ, আমাকে খুব ভালো লাগছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, প্রয়োজন হলে রহমতুল্লাহর নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এই মুহূর্তে যদি সে নিরাপত্তা গঠিত কোনো বিষয় মনে করে যে নিরাপত্তা তার দরকার, আমরা তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করব। স্বজনদের দাবি, নতুন করে আর কখনো ফিরে না আসুক এমন গুম অপহরণের সংস্কৃতি। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলায় প্রায় 11 বিঘা আলু, গম, সরিষা ও ধানের বীজতলা ট্রাক্টর দিয়ে নষ্ট করেছে প্রতিপক্ষরা। এতে প্রায় 5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী তারেক রহমানের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। মাত্র 15 দিন আগে আলুর বীজ বপন করেন কৃষক রাজিবুল হক। প্রায় 4 বিঘা জমিতে খরচ হয় 2.5 লাখ টাকা। কিন্তু জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে গ্রামের কিছু লোকজন শনিবার দুপুরে ট্রাক্টর দিয়ে হাল চাষ দেয় আলুর জমিতে। শুধু আলুর জমিই নয়, নষ্ট করা হয় গম, সরিষা ও ধানের বীজতলাও। 3 কৃষকের মোট 11 বিঘা জমি ধার ও ঋণ করে চাষাবাদের পর এমন নির্মমতায় হতাশায় ভুগছেন তারা। তাদের দাবি, জমি বিরোধী নিষ্পত্তি 15 বছর আগেই শেষ হয়ে গেলেও হঠাৎ করে গ্রামের সালাউদ্দিন, রবি সহ 15-20 জন লোক এসে নিজেদের জমি দাবি করে ও ফসল নষ্ট করে। এ সময় তারা বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। আর আমার কিছু নাই, ওইটা যে ধান লাগা, ওইটা দিয়ে শস্য পাবো না, আর কিছু নাই। আমার অবস্থাতে এখন মর্মান্তিক। আমি এখানে 2-2.5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, ঋণ নিয়েছি। এখন এই যে ফসলগুলো আমার নষ্ট করে দিয়েছে, আমি কোথা থেকে ঋণ পরিশোধ করব বা দিব, আমার তো সেই ব্যবস্থা নাই। জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে এমন নির্মমতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভূমিহীন কৃষকরা। দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি স্থানীয়দের। যে সন্ত্রাসীদের নিয়ে এই কাজটা করলো, এই কাজটা চূড়ান্ত অন্যায় করেছে। দেশের সম্পদ মোটেই নষ্ট করা ঠিক না। তো ওরা আসে সন্ত্রাসীর মতো হামলা করে সব আপনার নষ্ট করে দিয়ে চলে যায়। অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। হঠাৎ করে অযথা বুঝে যে আমরা জমি পাবো, কাগজে পাতি না বুঝে জমি পাবো, তো জমি উঠে পাবে, কিভাবে পাবে ওটা তো বলতে হবে, কোন দাগে পাবে। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আমরা অভিযোগ পেয়েছি, আমাদের ওখানে একটা টিম গেছে, এটা তদন্ত করতেছে। তদন্ত করে আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দেয় ক্ষতিগ্রস্ত কৃষকরা। আইনি ব্যবস্থায় দ্রুত এর সমাধান চান তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বড়দিন বা ক্রিসমাস উদযাপনের রাজশাহী, গাজীপুর ও বাগেরহাটের গির্জাগুলোতে চলছে উৎসবের আমেজ। প্রার্থনাস্থলে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি সহ নানান আলোকসজ্জা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার ডেস্ক রিপোর্ট। 25 ডিসেম্বর বড়দিন, খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দিনটি উদযাপনে উৎসবের রঙে সেজেছে রাজশাহীর গির্জাগুলো। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা, ফুল দিয়ে গির্জা সাজিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সব ধরনের আনুষ্ঠানিকতা ইতোমধ্যে শেষ হয়েছে।
গির্জাগুলো এখন প্রস্তুত বিশেষ প্রার্থনার জন্য। আমরা ইয়ত্রা সেই অনেক দিন ধরে পরিশ্রম করছি। আজকে আমাদের প্রি ক্রিসমাস হবে। চার্চ সাজাচ্ছি, হল রুম সাজাচ্ছি। আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে, ক্রিসমাস ট্রি। যিশুর জন্মের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে গোশালায়, সেটিকে সাজানো হয়েছে নান্দনিক সাজসজ্জায়। রং আর তুলি দিয়ে লেখা হয়েছে বড়দিন। এই বছরের 2024-এর বড়দিনের প্রস্তুতিটা মোটামুটি ভালো। চার্চে বড়দিনের বিশেষ প্রার্থনা নির্বিঘ্ন করতে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনীও। আমাদের গুরুত্ব অনুযায়ী চার্চগুলোতে 3 থেকে 4 জন স্ট্যাটিক ডিউটি থাকবে, মানে সার্বক্ষণিক ডিউটি থাকবে। এছাড়া মোবাইল টিম থাকবে। বড়দিন উপলক্ষে গাজীপুরের গির্জাগুলোও সাজানো হয়েছে বর্ণিল সাজে। যীশু খ্রিস্টের আগমন নিয়ে আনন্দিত খ্রিস্টান ধর্মাবলম্বীরা। 7 থেকে 8 জন কাজ করতেছি। আমাদের যীশু খ্রিস্ট আমাদের ঘরে আসবে আর আমরা আনন্দিত। ঈশ্বরের কাছে পাপ স্বীকার করে স্বচ্ছ হৃদয়ে নেওয়া হয়েছে প্রস্তুতি। সেই সাথে দেশের শান্তির জন্য প্রভুর কাছে প্রার্থনা করা হবে বলেও জানান এই পাদ্রী। অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি অনেক আনন্দিত যে প্রতি বছরের ন্যায় এবারও আমরা বড়দিন প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতে যাচ্ছি। একই চিত্র বাগেরহাটেও। শহরের বাসাবাটি ফাতেমা রানী গির্জায় বর্ণিল রূপে বানানো হয়েছে ক্রিসমাস ট্রি ও সান্তা ক্লজের ছবি। বিভিন্ন এলাকায় থাকা খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই উৎসবে অংশ নেবেন। বড়দিন উপলক্ষে দিনব্যাপী গান, ধর্মীয় আলোচনা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গির্জা কর্তৃপক্ষ। এছাড়া কথা রয়েছে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ারও। আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করবেন বলে জানিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। আমাদের এই বড়দিনের সবচেয়ে সবার কাছে একটাই প্রত্যাশা, বিশ্ববাসীর কাছে তথা ঈশ্বরের কাছে একটাই প্রত্যাশা যে আমরা যেন বিশ্বের শান্তির জন্য কাজ করতে পারি। দিনটি উপলক্ষে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ। শান্তিপূর্ণভাবে এবারের বড়দিন উদযাপিত হবে বলে আশা গির্জার ফাদার ডমিনিক হালদারের। এই দিনটাকে কেন্দ্র করে আমাদের আশেপাশে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের রহরহ তাদের তদারকি, তাদের সমর্থন, নির্দেশনা আমরা পাচ্ছি এবং আমরা অনেক নিরাপদে আছি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এ ধারায় আগমন ঘটে। পরিবার পরিজন নিয়ে আনন্দের সাথে কাটাবেন পবিত্র বড়দিন, এমনটাই প্রত্যাশা খ্রিস্টান ধর্মাবলম্বীদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বড়দিন বা ক্রিসমাস উদযাপনে চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর সহ দেশের গির্জাগুলোতে চলছে উৎসবের আমেজ। প্রার্থনাস্থলে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি সহ নানান আলোকসজ্জা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, উৎসবের প্রস্তুতি কেমন দেখছেন এবং এ বিষয়ে আয়োজকরা বা কি বলছে জানাবেন। ধন্যবাদ তোহা। আমি আছি চট্টগ্রামের পাথরঘাটায় সবচেয়ে পুরনো চট্টগ্রামের ক্যাথলিক চার্চে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে খুব সুন্দর করে এই চার্চটি আজকে সাজানো হয়েছে। আপনারা জানেন একদিন পরেই 25শে ডিসেম্বর সব খ্রিস্টান ধর্মাবলম্বী উৎসবের সবচেয়ে বড় খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই বড়দিন উপলক্ষে খুব সুন্দর করে গির্জাটি সাজিয়েছে, খুব সুন্দর লাইটিং। সবচেয়ে বড় এই তাদের যে সুন্দর গোশাল ঘরটি দেখছেন আপনারা, বিভিন্ন গোশাল ঘর এখানে আমরা দেখতে পাচ্ছি। একেবারেই গেটের সম্মুখে এই গোশাল ঘরটি। ক্রিসমাস ট্রি, এই ট্রিতে অনেক কিছু সাজানো থাকে, খুবই সুন্দর লাগে এই ট্রিটি দেখতে। তো আমার সাথে আছেন এই চার্চের ফাদারের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব বড়দিনের তাৎপর্যটা আমাদেরকে একটু জানাবেন। বড়দিনের তাৎপর্য বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে প্রত্যেক বছর ঘুরে ফিরে 25শে ডিসেম্বর আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসব পালন করে থাকি। আমরা যারা ক্যাথলিক খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্টানগণ আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। ঈশ্বর ভালোবেসে তার একমাত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এটা আমাদের সকল খ্রিস্টানদের জন্য অনেক আনন্দের একটা দিন। বড়দিন উপলক্ষে কি কি আয়োজন থাকছে? বড়দিন উপলক্ষে আমাদের নানান ধরনের আয়োজন আছে। বিশেষভাবে আমাদের বিভিন্ন চার্চগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এই চার্চেও প্রার্থনার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে আমাদের যারা
ধর্মানুরাগী ব্যক্তিগণ আছে তারা যেন আসতে পারে এবং তারা যেন প্রার্থনা করতে পারে। সেই সাথে আমাদের গির্জা এবং পরিবারগুলোকে আলোকিত করা হয়, সাজসজ্জা করা হয়, যাতে করে আমরা সুন্দরভাবে আনন্দিত মনে উদযাপন করতে পারি। তো এতক্ষণ আপনারা শুনছিলেন ফাদার আমাদেরকে জানাচ্ছিল বড়দিন উপলক্ষে কাল থেকেই প্রার্থনা শুরু হবে এবং বড়দিনের তাৎপর্য সম্পর্কে আমরা শুনছিলাম। এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ তোয়া। পায়েল, আপনাকে ধন্যবাদ। বড়দিন উপলক্ষে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় উৎসব শুরু হয়ে যাচ্ছে এবং এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পায়েল। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর বকশীবাজারে সংস্থার প্রধান কার্যালয়ে এ সভা হয়। উপস্থিত ছিলেন চকবাজার থানার বিএনপি নেতা আনোয়ার পারভেজ বাদল। সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিক। সঞ্চালনা করেন মহাসচিব আইয়ুব আলী হাওলাদার। তারা অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। এ সময় ৩০০ সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীকে আর্থিক সাহায্য ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।